আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা হোল্ডিং কোম্পানির আজ ক্লাস 2। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ প্রবলেম 3 সমাধান করব ইনশাআল্লাহ। কোশ্চেনটা আছে এভাবে, প্রশ্নটা সরাসরি বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মানহা লিমিটেড অ্যান্ড মুনিয়া লিমিটেড। এখানে হোল্ডিংকে সাবসিডিয়ারিকে তোমাকেই বুঝে নিতে হবে প্রশ্ন পড়ে। আমরা জানি যে শেয়ার ক্রয় করে সে হোল্ডিং হয়, তাহলে অ্যাসেট পাশ পড়বা, অ্যাসেট পাশে দেখবা শেয়ারটা কে ক্রয় করছে। যে শেয়ার ক্রয় করে সে হয় হোল্ডিং, আর যার কাছ থেকে ক্রয় করা হয় সে হয় সাবসিডিয়ারি। মূল কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানি কি করে? শেয়ার বিক্রি করে, শেয়ার বিক্রি করে দেয়, আর এই শেয়ারগুলো ক্রয় করে হোল্ডিং কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানির চেনার উপায়টা হচ্ছে অ্যাসেট পাশ দেখবে। এখানে এইচএস বলা ছিল গত ক্লাসে, এখানে বলা নাই, নাম দেওয়া রয়েছে। এমন যদি নাম থাকে, এমন যদি নাম দেওয়া থাকে তাহলে তাহলে অ্যাসেট পাশে দেখবা যে শেয়ারটা কে কিনছে। তাহলে শেয়ার ইন মুনিয়া লিমিটেড, মানহার ঘরে টাকা দেওয়া আছে, তাহলে মানহা হচ্ছে হোল্ডিং কোম্পানি। যে শেয়ার ক্রয় করে সে হোল্ডিং, তাহলে এখানে মানহা হচ্ছে হোল্ডিং আর মুনিয়া হচ্ছে সাবসিডিয়ারি। মূল কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে প্রথমে দায় পাশ দেখব, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মুনিয়া হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে মুনিয়ার শেয়ার মূলধন আছে 2,50,000, প্রতি শেয়ার মূল্য 100 টাকা, তাহলে 2,50,000 ভাগ 100, তাহলে হয় 2500 শেয়ার। তাহলে এখানে এস লিমিটেড, মুনিয়াটা হচ্ছে এস সাবসিডিয়ারি, তার 2500 শেয়ার আছে, তার কাছ থেকে এইচ ক্রয় করে নেয়। তো সমন্বয় একে বলেছে মানহা লিমিটেড পারচেস 2000 শেয়ার ইন মুনিয়া, ক্রয়ের তারিখ 1/1/18। এই ক্রয়ের তারিখ ওয়ার্কিং 2-তে প্রভাব ফেলে। তাহলে এখানে কারেন্ট ইয়ার প্রফিট সবটাই রেভিনিউ হবে, কারণ জানুয়ারির 1 তারিখে কিনেছি। কারেন্ট ইয়ার মানে জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে জানুয়ারিতে ক্রয় করলে যে প্রফিটটা হয় সম্পূর্ণটাই ক্যাপিটাল প্রফিট, সম্পূর্ণটাই রেভিনিউ প্রফিট। আমরা কারেন্ট ইয়ার প্রফিট বলি জানুয়ারি টু ডিসেম্বর এই সময়টাকে। আর শেয়ার ক্রয় করেছে জানুয়ারির 1 তারিখে, তাহলে সকল প্রফিট শেয়ার ক্রয়ের পরেই পড়ছে, তাহলে সম্পূর্ণটা রেভিনিউ প্রফিট। তাহলে এইচ ক্রয় করে নিল 2000 শেয়ার। তাহলে আমরা শুরুর থেকে কোশ্চেনটা পড়ি। শুরুতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, তারপর জেনারেল রিজার্ভ আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, সানডে ক্রেডিটর্স আছে। অ্যাসেট পাশে ফিক্সড অ্যাসেট আছে, ডেপ্টর্স আছে, শেয়ার ইন মুনিয়া লিমিটেড আছে। তাহলে মানহার ঘরে টাকা আছে, মানে মানহা ইনভেস্ট করেছে, তাহলে যে ইনভেস্ট করে সে হোল্ডিং। স্টক আছে, ক্যাশ আছে। সমন্বয় 1, মানহা লিমিটেড পারচেজ 2000 শেয়ার, মুনিয়া লিমিটেড 1 তারিখে ক্রয় করেছে। জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স বলতে প্রফিট বুঝি, অফ মুনিয়া লিমিটেড অন 1/1/2018, বছরের শুরুতে প্রফিট আর জেনারেল রিজার্ভে ব্যালেন্স আছে, হ্যাড এ ব্যালেন্স 20,000 অ্যান্ড 5,000 রেসপেক্টিভলি। তাহলে জেনারেল রিজার্ভ শুরুতে বলা, তাহলে 20,000 টাকা হলো জেনারেল রিজার্ভের টাকা, প্রফিট পরে বলা, তাহলে এই 5,000 টাকা হলো প্রফিটের টাকা। এবার বলছে সমন্বয় 3, স্টক অফ মানহা লিমিটেড ইনক্লুড 5,000 বট ফ্রম মুনিয়া লিমিটেড। তাহলে দ্য স্টক অফ মানহা লিমিটেড, মানহা লিমিটেডের স্টকে অন্তর্ভুক্ত আছে 5,000 টাকার পণ্য, বট ক্রয় করেছে ফ্রম হতে মুনিয়া, মুনিয়ার থেকে কিনেছে। তাহলে মুনিয়া এখানে বিক্রেতা, তাহলে মুনিয়া বিক্রয় করেছে, এ হলো সাবসিডিয়ারি। তো সাবসিডিয়ারি বিক্রয় করলে যে প্রফিটটা হবে সেই প্রফিট দুইজন পাবে, এইচও পাবে আবার এসও পাবে। এখানে আন্ডারলাইজ প্রফিট যেটা পাবো দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। অ্যাট এ প্রফিট অফ দ্য লেটার অফ 25% অন কস্ট। তাহলে আন্ডারলাইজ প্রফিট, এটা প্রফিট যদি অন কস্ট বলে তাহলে অ্যামাউন্ট ওয়ার্কিং হয় অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট, তার মানে 125। এভাবে আমরা আন্ডারলাইজ প্রফিটটা বের করব। প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট আফটার মেকিং দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় করার পরে ব্যালেন্স শিট করা। এই পুরো চ্যাপ্টারের একটাই রিকোয়ারমেন্ট, সেটা হলো কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে হলে শুরুতে 8টা ওয়ার্কিং করে নিতে হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম একটা অঙ্ক পারলে সব পারবা, মূল কাঠামটা একরকম। তাহলে ওয়ার্কিং 1 শুরুতেই আমরা বের করব হোল্ডিং রেশিও, ওয়ার্কিং 1-এ বের করব হোল্ডিং রেশিও। তো এখানে কে হোল্ডিং কে সাবসিডিয়ারি, আমরা শেয়ার ক্রয় দেখে বুঝলাম। তাহলে শেয়ার ক্রয় করেছে মানহা, তাহলে মানহা হচ্ছে হোল্ডিং আর মুনিয়া হলো সাবসিডিয়ারি। শুরুতে ধরে নেব এই কথাটা, লেট
মানহা লিমিটেড সমান এইচ লিমিটেড অ্যান্ড মুনিয়া সমান এস লিমিটেড। তাহলে আমাদের আর বারবার মানহা মুনিয়া লেখা লাগবে না, এইচ এস যেভাবে আমরা লিখতাম ওইভাবেই লিখব। ওয়ার্কিং ওয়ান হোল্ডিং রেশিও এইচ লিমিটেড ইজ টু এস লিমিটেড। তাহলে এস এর শেয়ার ক্যাপিটাল আছে 2,50,000, প্রতি শেয়ারের মূল্য কত? 100। তাহলে হেয়ারে এস এর শেয়ার সংখ্যাটা বের করে নিব, 2,50,000 ভাগ 100, 2500 শেয়ার। তাহলে এস এর শেয়ার সংখ্যা 2500, তার থেকে এইচ কুড়াই করে, অলওয়েজ কুড়াই করেছে কত? 2000 শেয়ার। তাহলে এইচ যদি 2000 কুড়াই করে, এস এর আর থাকে কত? বাকি 500। তাহলে হোল্ডিং রেশিও মানে শেয়ারের অনুপাত, এটা জাস্ট লাভ লোকসান বন্টন অনুপাত, যার যেমন শেয়ার মূলধন সে তেমন মুনাফা পাবে। তাহলে এখানে প্রফিট বন্টনের অনুপাতকে হোল্ডিং রেশিও বলা হয়। এটাকে ছোট করো, এই 500 দিয়ে উভয় পক্ষকে ভাগ করো, তাহলে 4:1, হোল্ডিং রেশিও 4:1। ওয়ার্কিং টু কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। এই কারেন্ট ইয়ার ডিপেন্ড করে যদি সমন্বয়ে কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে বলেছিলাম, তাহলে সমন্বয় করে বের করতে হবে। তাহলে এখানে সমন্বয়ে 1/1/18, বছরের শুরুতে প্রফিটের ব্যালেন্স আছে 5,000। বছর শেষে দেখো আমরা ওয়ার্কিং টু করি কার টাকা দিয়ে? এসের টাকা দিয়ে। তাহলে এসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকা আছে 20,000। তাহলে বছরটা শুরু করলে 5,000 টাকা দিয়ে, এই টাকার ব্যালেন্স নিয়েই ব্যবসাটা শুরু করছো। আর বছর শেষে, এটা ডিসেম্বর 31, বছরটা শেষ করলাম 20,000 টাকা দিয়ে। তাহলে এই যে চলতি সময়ে বেড়েছে কত? 15,000 টাকা না? এটাই কারেন্ট ইয়ার প্রফিট, এটাই কারেন্ট ইয়ার প্রফিট। এইভাবে বের করে নিতে হবে। এমনি বেসিকভাবে বোঝো, এটার কোনো রুলস লাগে না। নর্মালি তোমার মানি ব্যাগে মনে করো এখন 5,000 টাকা আছে, তো তুমি কোথাও ব্যবসা করতে গেছো, 5,000 টাকা নিয়ে সেখানে গেছো, এবার ওখান থেকে ব্যবসা করে বাড়িতে ফিরে আসছো, যখন তোমার মানি ব্যাগে 20,000 টাকা আছে, তাহলে আমরা বলবো কি, যেখানে ব্যবসা করতে গেছিলে ওইখান থেকে ব্যবসা করে লাভ করছো কত? 15,000। কারণ তুমি সাথে করে তো 5 নিয়ে গেছিলে, আসছো 20 নিয়ে, তাহলে ওই জায়গা থেকে 15,000 টাকা এক্সট্রা নিয়ে আসছো, এটাই কারেন্টের প্রফিট। বলো, এই কথাটা কি বুঝতে পারছো? এবার এই যে জেনারেল রিজার্ভটা বেড়েছে, জেনারেল রিজার্ভ বছরের শুরুতে ছিল 20,000 টাকা, জেনারেল রিজার্ভ বছরের শুরুতে ছিল 20,000, আর জেনারেল রিজার্ভ এসের টাকা দেখো বছরের শেষে আছে 50, তাহলে এখানে বেড়েছে কত? 30,000। জেনারেল রিজার্ভের নিজস্ব কোনো টাকা নেই, জেনারেল রিজার্ভের নিজস্ব কোনো টাকা নেই। কারেন্ট ইয়ার প্রফিটের একটা টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের একটা টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়। তাহলে এই যতটুকু বেড়েছে এটা কিন্তু কারেন্ট ইয়ার প্রফিটই বেড়েছে। মনে করো ফর এক্সাম্পল উদাহরণ দিই, মনে করো আমার 2টা ছেলে আছে, তো আমার 2টা ছেলের মাটির ব্যাংক আছে। তো আমি কিন্তু, আমার ছেলেদের কিন্তু এখন কোনো ইনকাম নাই। আমি কি করি, আমি যা ইনকাম করি মাসের টাকা, সেখান থেকে কিছু একটা টাকা তাদের হাতে দিই, তারা মাটির ব্যাংকে ফেলে রাখে। তাহলে মাটির ব্যাংকে যে পরিমাণ টাকা বেড়েছে, এই টাকাটাও কি আমার টাকা না? তাহলে আমার বলতে কারেন্ট ইয়ার। তাহলে আমার ছেলেদের নিজস্ব কোনো ইনকাম নাই, তেমনইভাবে জেনারেল রিজার্ভের নিজের কোনো ইনকাম নাই। সে টাকাটা কোথার থেকে পায়? সে টাকাটা পায় কারেন্ট ইয়ার প্রফিটের একটা অংশ পায়। সেমভাবে যেমন আমার উদাহরণটা দিলাম, আমার ছেলেদের মাটির ব্যাংকে বছরের শুরুতে মনে করো এই 20,000 টাকা আছে, আর বছর শেষে মাটির ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়ে 50,000 হয়ে গেল। এই যে 30,000 টাকা বাড়লো, এই টাকাটাও কার টাকা? আমার টাকা, কারণ তারা তো আর ইনকাম করে না। আমি টাকা দিই, ইনকাম করে সেই টাকার একটা অংশ তারা কি করে? মাটির ব্যাংকে ফেলে রাখে। তাহলে এখানে যে পরিমাণ টাকা বাড়ছে পুরোটাই আমার টাকা কিন্তু। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট মানে হলো এই যে জেনারেল রিজার্ভ বছরের শুরুতে ছিল 20,000, বছর শেষ করলাম 50, জেনারেল রিজার্ভের নিজস্ব কোনো টাকা নাই, এই 30,000 টাকা যেটা বেড়েছে এটাও কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে এই 15-র সাথে এই 30ও যোগ হয়ে যাবে, এটাই কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে মনে রাখবা, জেনারেল রিজার্ভ বাড়লেই সেটা কারেন্ট ইয়ার প্রফিট, জেনারেল রিজার্ভ যতটুকু বাড়বে ততটুকুই কারেন্ট ইয়ার প্রফিট বাড়বে। তাহলে আমরা ওয়ার্কিং টু করবো কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। প্রফিট অন 31/12/18, তাহলে বছর শেষে 20,000 মাইনাস প্রফিট অন 1/1/18 5,000, ফলাফল 15,000। এবার ইনক্রিজ জেনারেল রিজার্ভ, ইনক্রিজ জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ যতটা বেড়েছে 30,000, তাহলে কারেন্ট ইয়ার প্রফিটেই 45,000। কারেন্ট ইয়ার প্রফিট আবার দুই প্রকার হতে পারে, ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট। এটা ডিপেন্ড করে শেয়ার ক্রয়ের তারিখের উপরে। শেয়ার 1 তারিখে কিনেছি, কারেন্ট ইয়ার বলতে আমরা কি দেখলাম? 31 ডিসেম্বরে 1, তার মানে জানুয়ারি টু ডিসেম্বর এই সময়টাকে, তাহলে জানুয়ারি টু ডিসেম্বর এই সময়টা কারেন্ট ইয়ার। কিনেছি কবে? জানুয়ারির 1 তারিখে, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট
এ দুই প্রকার, ক্যাপিটাল আর রেভিনিউ। শেয়ার ক্রয়ের আগেরটাকে ক্যাপিটাল বলে, পরেরটা রেভিনিউ। তো জানুয়ারিতেই যদি শেয়ার ক্রয় করি তাহলে সবটাই পড়ছে শেয়ার ক্রয়ের পরে, সবটাই কি পড়ছে শেয়ার ক্রয়ের পরে পড়ছে, তাহলে সম্পূর্ণটাই কি প্রফিট হবে, রেভিনিউ প্রফিট। এই ওয়ার্কিং টু জাস্ট ওয়ার্কিং 5-এ চলে যাবে, এর কাজ হলো সরাসরি 5-এ চলে যাবে। আর এটা যদি আমরা এপ্রিলের 1 তারিখে কিনতাম তাহলে কারেন্ট ইয়ারের পূর্বে অর্থাৎ এপ্রিল 1 তারিখে ক্রয় করলে পূর্বে 3 মাস পড়তো, জানুয়ারি পর্যন্ত মানে 3 মাস, তাহলে এই 3 মাস হতো ক্যাপিটাল, পরের 9 মাস হতো রেভিনিউ। যদি জুলাইয়ের 1 তারিখে ক্রয় করতাম পূর্বের 6 মাস ক্যাপিটাল, পরের 6 মাস রেভিনিউ হইতো। আশা করি বুঝতে পারছো কথাটা। ওয়ার্কিং 3 ক্যাপিটাল প্রফিট ক্যালকুলেশন। এটার নিয়মে 4টা কথা আছে। শুরুতে জেনারেল রিজার্ভ যোগ লাস্ট ইয়ার প্রফিট যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট মাইনাস ওভার ভ্যালুড। টোটাল অঙ্ক পড়েছি, কোথাও আন্ডার ভ্যালুডও নাই, ওভার ভ্যালুডও নাই। তো শুরুতে বসবে জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভ বসে, এই যে জেনারেল রিজার্ভ বসে 1-1 তারিখেরটা, 1-1 তারিখেরটা। অন্য অঙ্কে ব্যালেন্স শিটের যেটা জেনারেল রিজার্ভ থাকে দেখবে 1-1 তারিখেরটাই আছে। এখানে 1-1 সমন্বয়ে বলা আছে, এটা হলো 31 ডিসেম্বরেরটা। এটা যদি সমন্বয়ে না থাকতো তাহলে এই ব্যালেন্স শিটে যেটা থাকতো ওটা 1 তারিখেরই, ওটা কোনো পরিবর্তন না, ওটা 1 তারিখেও যা হয় শেষ তারিখেও একই থাকে। তাহলে জেনারেল রিজার্ভ বসে মনে রাখবা 1-1 তারিখেরটা, জেনারেল রিজার্ভ যোগ লাস্ট ইয়ার প্রফিট। তাহলে এই যে যেটা 1/18 সেটা 17 সালের ডিসেম্বর, তাহলে এটাই লাস্ট ইয়ার 25,000। এখানেই শেষ। এখানে নিয়মে 4টা কথা ছিল, আন্ডার ভ্যালুড অ্যাসেট নাই, ওভার ভ্যালুড নাই, এখানেই শেষ। ক্যাপিটাল প্রফিট অলওয়েজ কী করতে হয়, শেয়ার অনুপাতে ভাগ করতে হয়। তাহলে এইচ আর এস এর মধ্যে শেয়ার অনুপাতে বন্টন। তাহলে অনুপাতের নিয়ম হলো অনুপাতের যোগফল দিয়ে ভাগ, যারটা বের করবো সেটা দিয়ে গুণ। তাহলে এইচ এর 4 ভাগ, তাহলে 25,000 গুণ 4 ভাগ 5 20,000। এস এর 1 ভাগ গুণ 1 ভাগ 5 5,000। কমপ্লিট হলো ওয়ার্কিং 3। ওয়ার্কিং 4 গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন। এখানে নিয়মে 3টা কথা আছে, সকল অঙ্কে 3টাই বসবে, কখনো বাড়বে না কমবে না। শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, তাহলে এইচে শেয়ার সংখ্যা আছে 2000, তাহলে গুণ 100 2 লাখ। এটার সাথে যোগ হয় ক্যাপিটাল প্রফিট, এই যে ওয়ার্কিং 3-তে বের করা থাকে এইচের টাকা। ওয়ার্কিং 4 কার টাকা দিয়ে করতে হয়, এইচ। খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়ার্কিং 4 আর ওয়ার্কিং 8 হয় এইচের টাকা দিয়ে, আর বাকি সব এস। তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার এইচ 2 লাখ, সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট এইচের টাকা 20,000। এর থেকে বাদ যায় মাইনাস কস্ট প্রাইস, এই যে শেয়ার কিনেছি যে মূল্যে, এই 2,60,000 টাকা মূল্যে শেয়ার কিনেছি, এটা বাদ যাবে। মাইনাস কস্ট প্রাইস 2,60,000। মাইনাস ফিগারে আসলে মানে গুডউইল, মাইনাস ফিগারে আসা মানে গুডউইল। আমি বেশি দাম দিয়ে কিনেছি, এই যে কস্ট প্রাইস বেশি মানে বেশি মূল্যে কিনেছি। অ্যাকচুয়াল শেয়ারের দাম 2,20,000, সেটা কেনার সময় আমি দিয়েছি তাকে কত, 2,60,000। বেশি কেন দিচ্ছি, ওই প্রতিষ্ঠানের সুনামের কারণে দিচ্ছি। তাহলে এই বেশি টাকার অর্থ হলো গুডউইল। এটা হলো ওয়ার্কিং 4-এ, গুডউইলও হতে পারে ক্যাপিটাল রিজার্ভও হতে পারে। এখানে গুডউইল হয়েছে, গুডউইল হলে অ্যাসেট পাশে বসে, ব্যালেন্স শিটের অ্যাসেট। ওয়ার্কিং 5 রেভিনিউ প্রফিট ক্যালকুলেশন। এটা 2-র উপর ডিপেন্ড করে। 2-তে যদি আমরা প্রফিট পাই আমরা এখানে বলবো প্রফিট, 2-তে যদি লস পাই এখানে বলবো লস। তাহলে রেভিনিউ প্রফিট ক্যালকুলেশন, শুরুতে কারেন্ট ইয়ার প্রফিট, এটা জাস্ট শেয়ার অনুপাতে ভাগ করতে হয়। তাহলে শেয়ার অনুপাত 4:1 ছিল, অনুপাতের যোগফল দিয়ে ভাগ, যারটা বের করবো সেটা দিয়ে গুণ, তাহলে 4 ভাগ 5। পরেরটা হবে 1 ভাগ 5 9,000। ওয়ার্কিং 6 আন্ডারলাইজ প্রফিট। তাহলে আন্ডারলাইজ প্রফিট এখানে বলছে স্টক অফ মানহা, মানহার ইনক্লুড, তাহলে মানহার স্টকে অন্তর্ভুক্ত আছে 5,000 বট ফ্রম মুনিয়া, মুনিয়ার কাছ থেকে কিনেছে। তাহলে মুনিয়া এস লিমিটেড, এসের কাছ থেকে কিনেছে মানে এস বিক্রয় করেছে, এস বিক্রয় করলে প্রফিট এসের, আর এসের প্রফিট মানে এইচ এবং এস দুইজনই পাবে, তাদের অনুপাতে পাবে। এবার প্রফিট বের করার নিয়ম, যদি অ্যাট কস্ট বলে, যদি অন কস্ট বলা থাকে, সূত্র অ্যামাউন্ট গুণ রেট। তাহলে স্টকের যে মূল্য 5,000, অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট, তাহলে গুণ 25 ভাগ 125 1,000 টাকা। এটা শেয়ার অনুপাতে ভাগ করব, যদি এস করে প্রফিট তাহলে দুইজনই পাবে, এস করলে দুইজন পাবে, তাহলে এস করেছে দুইজনই পাবে। 1,000 গুণ 4 ভাগ 5 800, আর এস পাবে হচ্ছে 1,000 গুণ 1 ভাগ 5 200 টাকা। তাহলে যখন ওয়ার্কিং 7 করব তখন এসের টাকা বাদ যাবে, ওয়ার্কিং 8 করব এইসের টাকাটা বাদ যাবে। তাহলে যখন প্রফিট মনে রাখো, এটা ব্যতিক্রম এন্ট্রি, ম্যাক্সিমাম অঙ্কে সব প্রফিটগুলো এস করে, ভুল বলেছি এইস করে, ম্যাক্সিমাম অঙ্কে প্রফিট দেখবা এইস করে, কিন্তু এখানে কে করছে, এস। তাহলে এটা মনে রাখবা, এস প্রফিট করলে দুইজনই পাবে, এস এর লাভ ক্ষতি মানেই দুইজন। এই যে ওয়ার্কিং 5, এই প্রফিটটা কার ছিল, এস এর, দুইজনই পাইছে। এরকম এস এর টাকা মানে সবাই পাবে, কারণ এস এর কাছ থেকে এইচ শেয়ার ক্রয় করেছে, তাহলে এস যা লাভ ক্ষতি করবে সকল ভাগিদার এইচ পাবে। ওয়ার্কিং 7 মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন।
নর্মালি এখানে 3টা এন্ট্রি ছিল, কিন্তু আজকে আরেকটা এন্ট্রি অ্যাড হলো, এই যে আনরিয়ালাইজ প্রফিট। তাহলে নর্মালি কী কী ছিল? ফেস ভ্যালু অফ শেয়ার যোগ ক্যাপিটাল প্রফিট যোগ রেভিনিউ প্রফিট, আর এই অঙ্কে আনরিয়ালাইজ প্রফিটটাও বাদ যাবে। ফেস ভ্যালু অফ শেয়ার ওয়ার্কিং 1-এ আছে 500 শেয়ার 100 করে, ফেস ভ্যালু অফ শেয়ার 50 যোগ ক্যাপিটাল প্রফিট ওয়ার্কিং 3-তে আছে 5000 যোগ রেভিনিউ প্রফিট ওয়ার্কিং 5-এ আছে 9000 মাইনাস আনরিয়ালাইজ প্রফিট ওয়ার্কিং 6-এ আছে 200 টাকা, এসের টাকা 200, 63800। ওয়ার্কিং 8 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্যালকুলেশন। এখানে শুরুতেই আছে নিয়মে আছে 3টা কথা, অলওয়েজ 3টাই ঘটবে। শুরুতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স, তার সাথে যোগ হবে রেভিনিউ প্রফিট, আর বাদ যাবে আনরিয়ালাইজ প্রফিট। অলওয়েজ এই 3টা। শুরুতেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই সেট টাকা 50000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 50, এটার সাথে যোগ রেভিনিউ প্রফিট বিয়োগ আনরিয়ালাইজ প্রফিট 800, 85200। ওয়ার্কিং 8টা কমপ্লিট হলো। প্রত্যেকটা অঙ্কের ওয়ার্কিং একই রকম, একটা বুঝে শুনে করতে পারলে পুরো চ্যাপ্টার পারা যায়। আমরা গত ক্লাসে বলেছিলাম ফার্স্ট টাইম একটা তোমাকে পারতে হবে, একটা পারা মানে সব পারা। ব্যালেন্স শিট প্রশ্ন যেমন সমাধান তেমন, প্রশ্ন যেমন সমাধান তেমন। তবে এটা মনে রাখবা, প্রশ্নে যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এই ব্যালেন্স শিটের তথ্যগুলো যদি ওয়ার্কিংয়ে চলে যায় সেটার মূল অঙ্কে আসবে না। তাহলে যেটা ওয়ার্কিংয়ে বসবে সেটার মূল অঙ্কে আসবে না। তাহলে এটা মনে রাখো, ব্যালেন্স শিটের এন্ট্রি একবার বসে, সমন্বয়গুলো 2বার বসে। তাহলে শুরুতে ব্যালেন্স শিটের ছক কাটবা। কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2018। লায়াবিলিটিস শুরুতেই শেয়ার ক্যাপিটাল আছে এইসের 5,60,000, এসের টাকা অলওয়েজ ওয়ার্কিংয়ে চলে যায়। এই 2,50,000 ওয়ার্কিং 4-এ গেছে, 2,07,000 গেছে 50, টোটাল 2,50,000 ওয়ার্কিংয়ে চলে গেছে। তাহলে শুধু 5,60,000 বসবে। শেয়ার ক্যাপিটাল এইসের ঘরে 5,60,000। জেনারেল রিজার্ভ শুধু এই সেটটা বসে, এসের টাকা ওয়ার্কিংয়ে চলে গেছে, তাহলে জেনারেল রিজার্ভ এই সেটটা বসে 40,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2টাই ওয়ার্কিংয়ে চলে গেছে, একটাও যাবে না। সানড্রি ক্রেডিটর্স এই সম্পর্কে কোনো সমন্বয় নাই, সরাসরি বসে যাবে। এইচ প্লাস এস দুইজনের যোগফল, এই 2টার একটাও ওয়ার্কিংয়ে বসে নাই, তাই 2টার যোগফল 70। প্রশ্ন শেষ, অঙ্কও শেষ। এখন এই যে 8টা ওয়ার্কিং করলাম, 8টা ওয়ার্কিং থেকে 4টা ওয়ার্কিং ব্যালেন্স শিটে আসবে। সেই 4টা কী কী? নাম্বার 1 ওয়ার্কিং 4 যদি গুডউইল পাই অ্যাসেট ক্যাপিটাল রিজার্ভ পাইলে দায়। ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে। 7, 8 অলওয়েজ দায় পাশে বসবে। তাহলে এখন 4-এ গুডউইল পেয়েছি, অ্যাসেট পাশে বসবে, তাহলে এখানে বসবে 7 মাইনরিটি ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কমপ্লিট হলো। সেমভাবে অ্যাসেট পাশ ফিক্সড, আমরা ওয়ার্কিং 4-এ গুডউইল পেয়েছি, তাহলে ওটা দিয়ে শুরু করবা। তাহলে শুরুতে গুডউইল, তাহলে শুরুতে অ্যাসেট পাশে গুডউইল বসবে, ওয়ার্কিং 4-এ পেয়েছি। ফিক্সড অ্যাসেট এই সম্পর্কে কোনো সমন্বয় নাই, এই দুটো কোথাও ওয়ার্কিংয়ে বসে নাই, 2টাই বসবে। তাহলে ফিক্সড অ্যাসেট এইচ প্লাস এস। সানডে ডেপ্টর্স আছে 1,80,000, তাহলে সানডে ডেপ্টর্সটা আগে লিখে ফেলেছে আমার অপারেটর। তাহলে সানডে ডেপ্টর্স এইচ প্লাস এস 1,80,000। তারপর আছে স্টক, আছে স্টক 40, 50, 90 লেস আনরিয়ালাইজ প্রফিট অলওয়েজ ওয়ার্কিং 6 বাদ যাবে 89। এরপর আছে ক্যাশ, ক্যাশ 20 যোগ 60, 20 যোগ 40, 60,000। তাহলে এরপরে আমাদের একটা তথ্য আমার অপারেটর ভুল করেছে, ফিক্সড অ্যাসেট বসায়নি। হ্যাঁ, তাহলে এখানে বসবে ফিক্সড অ্যাসেট, শুরুতে এইখানে বসাই দিবা ফিক্সড অ্যাসেট গুডউইলের পরে। তাহলে ফিক্সড অ্যাসেট এইচ প্লাস এস, ফিক্সড অ্যাসেট এইচ প্লাস এস 2,50,000 আর 2 লাখ 4,50,000, তাহলে এখানে 4,50,000। ফাইনালি যোগ করে দাও 8,19,000, 8,19,000, 2 পাশ মিলে যাবে। ওকে, এই হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট একেবারে ইজি, মেন অঙ্ক ওয়ার্কিংস। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।